আসসালামু আলাইকুম। আমি পলি। আমি আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম প্রিয় বেগম। লিখেছেন প্রিমা ফার্নাস চৌধুরী। পর্ব তৃতীয়, পরিচ্ছেদের 1 থেকে 3 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে পড়ে শোনাচ্ছি। শাহানার স্বামী প্রবাস থেকে ফিরছেন। এ নিয়ে সুলতান মহলে আনন্দের ধুম পড়েছে। আয়শা আর শবনমের আনন্দের শেষ নেই। তটিনীও ভীষণ উত্তেজিত, বহুদিন পর আব্বাকে দেখবে বলে। সৌরভের সাথে তার নানাজানের প্রথম সাক্ষাৎ। তবে মনের ভেতরে একটা খচখচানিও রয়েছে। তার এত অস্বস্তি আর চিন্তার কারণ শেরহাম। বাবা দীর্ঘ 14 বছর পর বিদেশ থেকে ফিরছেন। শেরহাম সুলতান মহল ছাড়ার পরপরই আব্বা বিদেশ পাড়ি দিয়েছিলেন। বড় মামির সমস্ত কুকীর্তি আব্বা স্বচক্ষে দেখেছিল। সাক্ষী ছিলেন শেরহামের সমস্ত অপরাধ সম্পর্কে। মায়ের প্রতিশোধের তাড়নায় যে যে সে পথভ্রষ্ট হয়েছিল তার চাক্ষুষ প্রমাণ তটিনীর পিতা সোলেমান মাহমুদ। শেরহাম সুলতানের অপঘাতের সংবাদ শুনেই তিনি প্রবাস গমন করলেও দীর্ঘ 15 বছর পর ফিরে আসার কথা জানতে পারেননি। জানানো হয়নি ওনাকে। কিন্তু যখন সে নিজেই সেই মানুষটার সাথে জড়িয়ে পড়ল, তার জীবনের আদ্যান হয়ে উঠল তার সন্তানের পিতা, তখন চিঠির মাধ্যমে সেই খবর দূরপ্রবাসে না পৌঁছে থাকেনি। চিঠিতে উনি কি জেনেছেন তা সম্পর্কে তটিনী অবগত নয়। তবে তটিনী এতটুকু জানে যে সেই থেকে কোনো চিঠিতে তার তার কথা বাবা উল্লেখ করেননি। শাহানা জোরপূর্বক তার কথা, সৌরভের জন্মের কথা, সৌরভের আব্বার প্রত্যাবৃত হওয়ার কথা সামনে উল্লেখ করলেও উনি কোনো প্রতিক্রিয়া দেখাননি। ওনার ফিরতি চিঠিতে তার থেকে তটিনী স্পষ্ট ধারণা পেয়েছিল যে আব্বা খুশি নন। যেখানে পুত্রবধূ সায়রা, নাতি সামির, এমনকি কাজের মেয়ে ফুলকলির কথা পর্যন্ত তিনি বাদ রাখেন না, সেখানে ওনার বড় কন্যা সম্পর্কে 2 লাইন লেখার ফুরসত উনি পেলেন না কেন? তটিনীর জীবনে সমস্ত আধার কেটে গিয়েছে, কিন্তু তা পুরোপুরি নয়। তার জীবনে ঝড়ের মতো যে মানুষটা সব লন্ডভন্ড করে দেওয়ার জন্য এসেছিল, সেই মানুষটাকে ঘিরে যখন সে বাস করতে শুরু করেছে, তখন চারপাশ থেকে বিষবাক্য ছুটে এসেছে অগণিত। এখনো আসে। হাটে বাজারে, মেলা মজলিসে, আচার অনুষ্ঠানে মানুষ ইনিয়ে বিনিয়ে বক্রভাবে বিষ তীর ছুটতে সংকোচ করে না। তটিনী সাক্ষী সবকিছু। তবে তার দৃঢ় বিশ্বাস একদিন সবার ধারণাকে বদলে দেবে শেরহাম সুলতান। অপরূপা তার ভিটে বাড়ি দেখতে ইন্দিরাপুরে এসেছে। আলিজাকে নিয়ে আসেনি, শুধু সোয়াইবকে নিয়ে এসেছে। কারণ আলিজা তার আব্বার সাথে বেশি সময় কাটায়। তার আব্বা যেদিকে, সেও সেদিকে। সোয়াইব মায়ের পিছু ছাড়ে না, তাই অপরূপা সোয়াইবকে নিয়ে এসেছে। সাথে ফুলকলিও এসেছে। বাবুদের আকিকার সময় চাচি আর চাচাকে চিঠিতে আমন্ত্রণ করে অপরূপা সুলতান মহলে নিয়ে এসেছিল। চাচা চাচির মুখে তখন কোনো কথা ছিল না। তারা যেন তখন বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন। ফেরার সময় অপরূপার হাত ধরে বলেছেন ভিটেমাটিতে যেন সে একবার পা রাখে। অপরূপা পিতৃতুল্য চাচার কথা রাখতেই ছেলেকে নিয়ে ভিটেমাটি দেখতে এসেছে। তাকে দেখার জন্য দূর দূরান্ত হতে অনেকেই ছুটে এসেছে। অপরূপা সবাইকে পেয়ে ভীষণ খুশি। তার বিপুল পরিবর্তন দেখে পাড়াপড়শিরা হতভম্ব। কেউ কেউ জানতে চাইল, তোর সুলতান এদিকে পা দেবে না? অপরূপা জানালো, আগামী যাত্রাপালায় উনি ইন্দিরাপুরে আসবেন। তখন এদিকে একবার আসতে বলবো। তোমরা কিন্তু জামাই আদর করতে ভুলবে না। সবাই খুব হেসেছিল সেদিন। ইনিয়ে বিনিয়ে রহমানের কথা অনেকে জানতে চেয়েছে, ঠিকই, কিন্তু অপরূপা এড়িয়ে গিয়েছে। সবার সবটা অজানা নয়, আবার সবটা জানে এমনও নয়। সবকিছু জানতেই হবে এমন কোনো কথাও নেই। সে সেই প্রসঙ্গে কথা বলতে চায় না। অপরূপা বাড়িঘর ঘুরে ফিরে দেখে সোয়াইবকে নিয়ে হাজির হলো সুবাদের বাড়িতে। সুবার মা কাকিরা সকলেই তাকে দেখে যতখানি আশ্চর্য হলো, তার চাইতেও বেশি আবেগী হয়ে পড়েছিল সুবা শ্বশুর বাড়িতে। তাই সেই বাড়ির আঙিনা, সব পথঘাট সবগুলো চোখে পড়ার সাথে সাথে অপরূপার শুধুই সুবার কথা মনে পড়েছে। সুবার জন্য একটা চিঠি লিখে তা সুবার মায়ের হাতে দিয়ে সে রূপনগরে ফিরে এসেছে। যদিও চাচি তাকে কয়েকটা দিন থাকতে বলেছে, কিন্তু সে আলিজার জন্য থাকতে পারেনি। সৈন্যরা সে গ্রামে আসার পরের দিন ঘোড়ার গাড়ি নিয়ে হাজির। জানালো আলিজার কান্না থামানো যাচ্ছে না। তার আম্মাকে প্রয়োজন। আম্মাকে মহলে না পেয়ে সে কান্নাকাটি জুড়ে দিয়েছে। অপরূপার আর কিছু করছিল না। মা সামনে থাকলে সে বাবার কোল থেকে নামবেও না, কিন্তু চোখের আড়াল হলেই মা মা করে কেঁদে বেড়াবে। সে মহলে ফেরার পর আলিজা অন্দরমহল থেকে ছুটতে ছুটতে মহল প্রাঙ্গণে চলে এলো। গাড়ি থেকে অপরূপা নামার সাথে সাথেই আলিজা ছুটে এসে মায়ের পা দুটো আঁকড়ে ধরে মুখ তুলে চাইল। অপরূপা নিকাপের আড়ালে হাসলো। কুলে তুলে নিতেই আলিজা নিকাপ তোলা মাত্রই মায়ের চেহারা দেখে ফিক করে হেসে ডাকলো, আম্মা। অপরূপা তার কমল গালে ঠোঁট চেপে চুমু খেয়ে বলল, মা ভালো আছো?
আলিজা দুপাশে মাথা নেড়ে জবাব দিল, ভানা নাই। আপনার আব্বা কোথায়? আব্বাও বানা নাই। সায়রা শবনমরা এসে দাঁড়িয়েছিল তার পেছনে। আলিজার কথা শুনে তারাও হেসে উঠল। অপরূপা তাকে বুকে জড়িয়ে মহলে প্রবেশ করলো। সোয়াইব সায়রার কোল বেয়ে মহলে চলে গিয়েছে ইতিমধ্যে। শাহানা সোয়াইবকে কোলে নিয়ে সদর কক্ষে এসে বলল, মাকে বোরকা পরা অবস্থায়ও চিনে ফেলেছে। বাবা গো, কাল সারা রাত তো শেজাদকে ঘুমাতেই দেয়নি। খুদিজা বলল, পরের বার থেকে তোমার মেয়ে তুমি নিয়ে যেও তো। শেজাদকে জ্বালিয়ে মেরেছে কাল সারা রাত। কারো কোলেও আসে না, বজ্জাত মেয়ে। অপরূপা হাসলো। আলিজাকে জিজ্ঞেস করলো, সত্যি সবাইকে জ্বালিয়েছেন? আলিজা অপরূপার বুক থেকে মুখ তুলে চোখ রাঙিয়ে বলল, দাদু সুপ, দেখো দেখো আমায় চোখ রাঙায়। তার দাদা জীবনে চোখ রাঙায় নাই আমাকে। অপরূপা আলিজার ছোট্ট মাথাটা বুকে চেপে কপালে চুমু দিয়ে বলল, আমার মেয়ে তো ছোট আম্মা। কক্ষ থেকে তটিনী এলো সৌরভকে নিয়ে। সৌরভ সবে ঘুম থেকে উঠেছে, কান্না করছিল। সোয়াইব এসেছে শুনে তটিনী তাকে নিয়ে এলো, বলল, সোয়াইব শোনা এসেছে? ভাইজান ভাইজানের কত মন পুড়ছিল তোমার জন্য। ওই দেখো তোমার ভাই চলে এসেছে। সৌরভ সোয়াইবকে দেখে শান্ত হয়ে গেল। তার কান্না থেমে গেল। কান্না চোখে হেসে তটিনীর কুল থেকে নেমে সোয়াইবের কাছে ছুটে গেল সে। সোয়াইবও এগিয়ে গেল। দুজনেই গলাগলি করে হাসতে লাগলো একে অপরকে জড়িয়ে ধরে। তটিনী অপরূপার সাথে জড়াজড়ি করে বলল, মেয়ে রেখে গিয়ে আমার ভাইটাকে কি বিপদে ফেললে ভাই? মাঝরাতে ঘুম ভাঙার পরও দেখে আলিজা কাঁদছে। অপরূপা বলল, সবাইকে নাস্তানাবুদ করে ফেলেছেন মা। এমনটা কেউ করে? আব্বাকে কষ্ট দিয়েছেন? আলিজা দুপাশে মাথা নেড়ে বলল, না না। তটিনী গাল টেনে দিয়ে বলল, না না, এখন মাকে পেয়ে সে সাধু। সবাই একসাথে হেসে উঠল। শাহানা বলল, তোমাদের মামু আসছে, শুনেছো সে খবর? অপরূপা আগ্রহ করে জানতে চাইল, ও মা, কবে? এ তো খুশির খবর। শাহানা হেসে বলল, হ্যাঁ, সন্ধ্যা নাগাদ মহলে হাজির হবে। শেজাদ আর সাফায়াত সেখানে গিয়েছে, তাই তো সৈন্য পাঠিয়ে দিয়েছে তোমাকে নিয়ে আসার জন্য। আমিও থাকতাম না, আমার মেয়েকে রেখে গিয়েছি, আর আমি ওখানে নিশ্চিন্তে বেড়াবো? যাই হোক হুলি আপা, আমি পোশাক পাল্টে আসি। শেরহামের ঘোড়ামহল প্রাঙ্গণে হাজির হতেই তটিনী বারান্দা দিয়ে উকি দিল। সৌরভকে ডেকে বলল, সৌরভ কোথায় তুমি? তোমার আব্বা এসেছে, দেখে এসো। শেরহাম মহলে প্রবেশ করার সাথে সাথেই সৌরভ কোলে ঝাঁপিয়ে পড়ল। সৌরভকে কুলে তুলে নিয়ে সে বলল, কি অবস্থা? সৌরভ বলল, ভাই এসেছে। এসেছে, ভালো হয়েছে। আলিজা পিলারের পেছন হতে উকি দিয়ে ডাক দিল, এই। শেরহাম যেতে যেতে থমকালো। পিলারের পাশে ছোট্ট মেয়েটিকে দেখে বুড়ো উঁচাতেই আলিজা লুকিয়ে গেল। সৌরভ আঙ্গুল দেখিয়ে বলল, বুন। আলিজা পুনরায় উকি দিল, আবারও ডাকলো, এই। শেরহাম আবারও তাকালো। আলিজা হেসে বলল, কালু বাইচান। সৌরভ তা শোনা মাত্রই ঠোঁট টানলো। আলিজা বলা মাত্রই দৌড় দিয়েছে রসাইঘরের দিকে। শেরহাম মৃদু হেসে সৌরভকে নিয়ে কক্ষে হাজির। তটিনী তৎক্ষণাৎ এসে বলল, এই জানো আজ? তার আগে সৌরভের দিকে নজর গেল। বলল, ও মা, কি হয়েছে আব্বা? ঠোঁট টানছো কেন? বোন কালু বাইচান বলেছে। তটিনী একগাল হাসলো। বুকে টেনে নিয়ে বলল, তো কি হয়েছে? কালো আমার কোলের আলো। শেরহাম শেরহাম পাগড়ি রাখতে রাখতে বলল, ওকে এত কথা কে শেখালো? আরে কে শেখাবে, ও এমনিতেই পাকা বুড়ি, যে যা বলে তা শিখে ফেলে, তারপর নিজে নিজে বলে। ওকে কালো ডেকেছে কে? তুই ডেকেছিস? তটিনী অবাক গলায় বলল, আজব ব্যাপার, আমি আমার ছেলেকে কালো ডাকবো? আর ডাকলেও তাতে কি যায় আসে? ও পাতিলের তলার মতো কালো কুচকুচে হলেও আমার বাচ্চা। সব সময় আমার দোষ দিতে তোমার ভালো লাগে? প্যানপ্যানানি শুরু হয়ে গেছে তোর। সৌরভ কোল থেকে নেমে গেল, খেলনা নিয়ে বেরিয়ে গেল। তটিনী অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকলো। শেরহামের কাপড় চোপড় গুছিয়ে বিছানায় রাখলো। শেরহামের মুখটা শুকনো দেখাতেই জগ থেকে পাত্রে পানি ঢেলে শব্দ করে জগটা রাখলো। শেরহাম গাড় ফিরিয়ে তাকালো। তটিনী পানির পাত্র বাড়িয়ে দিল অন্যদিকে মুখ করে। শেরহাম পাত্র হাতে নিয়ে তটিনীর মুখে দৃষ্টি স্থির রেখে পানি খেলো। খাওয়া শেষে বাঁ হাতে মুখ মুছে বলল, কি যেন বলতে চেয়েছিলি? তটিনী পানির পাত্রটি সশব্দে রেখে বলল, বলার ইচ্ছে নেই। ইচ্ছে আবার কোথায় গেল? সেটা তোমাকে বলতে হবে? আমাকে না বলে যাবি কোথায়? তটিনী অন্যদিকে দৃষ্টি ঘুরিয়ে রেখে থম মেরে দাঁড়িয়ে রইল। শেরহাম বলল, গোসল করে আসি, খাবার এনে রাখ। তটিনী সাথে সাথেই বলল, না, তুমি খাবার ঘরে সবার সাথে খাবে। আজ আব্বা আসবে, তোমাকে টেবিলে বসেই খেতে হবে। শেরহাম তার বাবার আগমনের কথা শুনে স্তম্ভিত চোখে ক্ষণকাল চেয়ে রইল। তারপর ফুস করে শ্বাস ফেলে বলল, তোর বাপ কি রাষ্ট্রদূত যে সে আসছে বলে আমাকে আমার নিয়ম কানুন বদলাতে হবে? টেবিলে খাবার
টেবিলে খাবো না, দরকার পড়লে বাইরে গিয়ে খাবো, আর না খেলেও মানুষ মরে না, অভ্যাস আছে। তটিনী ফিরে তাকালো, তার চোখাচোখি। শেরহাম আর আর এক মুহূর্ত দাঁড়ালো না। তটিনী চোখ বন্ধ করে, নিঃশ্বাস বন্ধ করে ক্ষণকাল পরে ছাড়লো। এ কেমন জেদ তার? আজ পর্যন্ত সবার সাথে বসিয়ে তাকে খাওয়ানো গেল না, বাপ ভাইদের সাথে বসে খেলে কি এমন হবে? এমন তো না যে তারা সবাই তাকে হাঁটতে বসতে কথা শোনাচ্ছে আগের মতো। সবাই চাইছে যাতে সে সবার সাথে স্বাভাবিক হয়। বিশাল এই মহলে শুধুমাত্র বাচ্চাগুলো আর তটিনীই যেন তার নিজের মানুষ, বাকিরা কেউ না। তাদের সাথে কথা বলা যাবে না, একসাথে বসে খাওয়া যাবে না, আলাপ আলোচনা করা যাবে না। তটিনী কত কিছু করলো, তারপরেও তাকে টেবিলে খাওয়াতে বসাতে পারলো না। তটিনীর চোখের কোনা ভিজে উঠলো। আব্বা যদি এসে দেখে সে কারোর সাথে দুদণ্ড কথা বলে না, আলগা আলগা থাকে, এই মহলের কারোর সাথেই তার ভালো বনিমনা হয় না, তাহলে কি মনে করবেন উনি? তার একরোখা জেদ যে তাকে ঘিরে তটিনীর করা উচ্চ অহমিকাকে ভেঙে চুরে শেষ করে দেয়, তা কি সে বোঝে না? আয়শা কক্ষের বাইরে দাঁড়িয়ে বলল, আপু রান্না শেষ হয়েছে, ভাইজানের জন্য ভাত আনবো? তটিনী ওড়নার কোনায় চোখ মুছে গলা পরিষ্কার করে বলল, আমি নিয়ে আসবো। আয়শা কক্ষের ভেতর উকি দিয়ে দেখলো ভাইজান নেই। সে বলল, সৌরভকে খাইয়ে দেই তাহলে। ওকে ভাইজানের সাথে খাবে? আম্মা বলছিল আলিজা আর সোয়েবের সাথে ওকে খাইয়ে দেবে কিনা। খাইয়ে দিতে বলো। আচ্ছা। আয়শা চলে গেল। তটিনী পালঙ্কে বসে বসে রইল পা ঝুলিয়ে। শেরহাম গোসল সেরে এসে ভেজা কাপড়গুলো বালতিতে রেখে বলল, এগুলো শুকোতে দে। তটিনী কাপড় নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। কাপড় শুকিয়ে দিয়ে ফিরে এসে শেরহামের পেছনে দাঁড়ালো। শেরহাম গায়ে পোশাক জড়ালো। তটিনীর উপস্থিতি দেখে শেরহাম কিছু বলে ওঠার আগেই তটিনী পেছন থেকে জাপটে জড়িয়ে ধরে বলল, খেতে চলো, দয়া করে জেদ করো না, আমাকে ছোট করো না সবার সামনে। সবাই চায় তুমি তাদের সাথে খেতে বসো। আজ আব্বা আসবে, তুমি এমন করলে আমি আব্বার সামনে কিভাবে মুখ দেখাবো? শেরহামের পেটের কাছে এসে তটিনীর দুহাত জোড়া বেঁধেছে। সে স্থির হস্তে হাত জোড়া ছাড়িয়ে নিল। তটিনীর মুখোমুখি হয়ে বলল, ওরা কেউ বলেছে ওদের সাথে খেতে বসতে? আমাকে নিয়ে মাতব্বরি করতে কে বলেছে তোকে? তটিনী মুখ খুললো বলার জন্য। শেরহাম হাত তুলে বলল, হয়েছে, পথ ছাড়। তটিনী তাকে জাপটে জড়িয়ে ধরে বলল, আচ্ছা রাগ করো না, একটু বোঝার চেষ্টা করো। তুমি সহজ না হলে ওরা কিভাবে তোমার সাথে সহজ হবে? এতদিন হয়ে গেল, আর কত? শেরহাম তটিনীকে ঠেলে দেওয়ার চেষ্টা করলো। তটিনী পাশে মাথা নেড়ে বলল, না না, আমার কথাটা বোঝার চেষ্টা করো। তার চোখে জল। শেরহাম এক দৃষ্টে চেয়ে থাকলো কয়েক পলক। কণ্ঠস্বর নরম করে বলল, খাবার নিয়ে আয়, নয়তো যাচ্ছি। তটিনীর গাল বেয়ে জল গড়িয়ে পড়লো। শেরহামকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, এখন যাও। আমিও খাবো না, তুইও খাবি না, যা। তুই তোকারি করছিস কেন বেয়াদব? 100 বার 100 বার করবো। দরজার কাছে কে যেন এসে দাঁড়ালো। শেরহাম তাই উচ্চবাক্য করলো না, আর চোখে তটিনীর মুখ পানি চেয়ে বেরিয়ে গেল গায়ের চাদর নিয়ে। সে বেরিয়ে যেতেই তটিনী হু হু করে কেঁদে উঠে বলল, পাষাণ লোক। কক্ষে শবনম প্রবেশ করলো তক্ষুনি। বলল, আপু ভাইজান তো বেরিয়ে গেল। আবার কি হয়েছে? না খেয়ে বেরিয়ে গেল তো? তরিনী কান্না জড়ানো গলায় তেজ দেখিয়ে বলল, যাক। কিছুক্ষণ পরে শাহানাও এলো। বলল, তনি কি হলো? শেরহাম না খেয়ে বেরিয়ে গেল কেন? ওকে আজ মহলে থাকতে বলনি? তোমার আব্বা আসছে এই কথা বলনি? তনি মাকে পিছু করে দাঁড়িয়ে শুকনো কাপড়গুলো ভাঁজ করতে করতে বলল, বলেছি। সে খাবে না, খিদে নেই বলেছে। শাহানা সদ্বিগ্ন চোখে চেয়ে রইল। মাগরিবের পরপরই ঘোড়ার গাড়ি এসে থামলো মহলের সিংহদ্বার পার হয়ে। মেয়ে, বাচ্চা, কাচের বুয়া সকলেই সদর দরজার সামনে ভিড় জমিয়েছে। আয়েশা শবনম আগেভাগেই গাড়ির কাছে ছুটে গিয়েছে। সেজাদ আর সাফায়েত হাসি মুখে অন্দরমহলে বেশ করলো। সোয়াইব সেজাদের কোলে ঝাঁপ দিয়েছে। সেজাদ তাকে আদর করে বলল, চলে এসেছেন? আম্মা কোথায়? সোয়াইন আঙ্গুল তাক করে বলল, ওখানে। সেজাদ তাকে আদর করে নামিয়ে দিতে সে দৌড়ে গাড়ির কাছে চলে গেল সৌরভের সাথে। সেজাদ কক্ষের দিকে এগুতে এগুতে বলল, টনি, মামা চলে এসেছে। টনি উচ্চস্বরে বলল, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। অপরূপা কক্ষ থেকে মাত্রই বেরিয়েছে মাথা ডেকে। সেজাতের বউ হিসেবে মামা তাকে প্রথম দেখবে, তাই খোদেজা ভালো একটা শাড়ি ওড়না গায়ে দিতে বলেছিল। তা পরিধান করে তড়িঘড়ি করে বেরোতে গিয়ে সেজাতের মুখোমুখি পড়তেই হেসে ফেললো। সেজাতও হাসলো, বলল, এসে পড়েছেন? এক রাতের মধ্যেই চোখ বসে গেছে। কি অদ্ভুত, মা ছাড়া দিন কাটানো যায়, রাত কাটানো যায়। তোমার মেয়ে আমাকে পাগল বানিয়ে ছেড়েছে। অপরূপা আবারও হাসলো, বলল, মামা চলে এসেছে, আমি যাই। আপনি পোশাক আশাক পাল্টে হাত মুখ গোসল সেরে ছেড়ে নিন, আমি আসছি, সবাইকে একসাথে খেতে দেব। অপরূপা চলে যেতে উদ্যত হলেই সেজাদ তার হাত টেনে নিয়ে কক্ষে প্রবেশ করলো। অপরূপা সংকুচিত হয়ে দরজায় চেপে গিয়ে বলল, আরে সবাই খুঁজবে আমাকে। সেজাদ বলল, খুঁজুক। আয়শা বাবাকে জড়িয়ে ধরলো সর্বপ্রথম। সোলেমান মাহমুদ চেয়ে রইলেন। চিঠিতে শাহানার বর্ণনা হেতু তিনি আন্দাজ করতে পারলেন এটা আয়শা।
আয়শা চোখ বুজে রইল। তার শরীরের কাঁপুনি অনুভব করে সোলেমান মাহমুদ হেসে বললেন, এটা আমার ছোট ময়না দেখি কত বড় হয়ে গেল। ভাইজান, শবনমের সাথে সাথে একেও নিকা দিতে হবে। শেরতাজ সাহেব হাসলেন, বললেন, হ্যাঁ, দুজনেই বিবাহযোগ্য। তুমি যখন এসেই গিয়েছো, চিন্তা কিসের? শবনমও এসে জড়িয়ে ধরলো, মাথা তুলে বলল, আমাকে চিনতে পেরেছেন আব্বা? আমার শবনম। শবনম একটু জলে ভরে উঠলো, শক্ত জড়িয়ে ধরলো। মেয়েদের চুলে আদর করতেই সাফায়েত বলল, আব্বা, এই তো সামির। সামির মাথায় হেড পরা কাঁচা পাকা চুলওয়ালা চশমা পরিহিত ভদ্রলোককে দেখে ভয়ে সিটিয়ে গেল। তোমাদের বৌমা। সায়রা কদমবুসি করলো। উনি মাথায় হাত বুলিয়ে দিলেন, বললেন, ছেলে তো মায়ের মতো হয়েছে। সায়রা হাসলো। সামিরকে কোলে নিয়ে আদর করতেই সামির চেঁচিয়ে কেঁদে উঠলো। উনি তারপরও আদর করে গেলেন। শূন্যে ছুড়ে আবার খপ করে ধরে ফেলে বললেন, আমি দাদাবাই। ভয় পাওয়ার কি আছে বেটা? সবাই একসাথে হেসে উঠলো। হাসির এক পাকে সুলেমান মাহমুদ দেখলেন ওনার পোশাক টেনে ধরেছেন একটা ছোট্ট বাচ্চা। উনি নিচে তাকিয়ে সাফায়েতকে জিজ্ঞেস করলেন, এটা কার? সৌরভের দিকে চোখ পড়া মাত্রই আচমকিত কথা হারিয়ে বসলো সবাই। সৌরভ সৌরভ কোলে নেওয়ার জন্য পোশাক টানছে। বাচ্চাটির চেহারা ভালো করে পর্যবেক্ষণ করে ঠাহর করে ওঠার আগেই সবার দেখা দেখি উনি সদর দরজার পাশে দাঁড়িয়ে থাকা তটিনীর দিকে দৃষ্টি নিবদ্ধ করলেন। তটিনীর চোখে জল টলটল করছে। উনি কপাল কুঁচকে মেয়ের মুখ পানে চেয়ে রইলেন। শাহানা, অপরূপা আর হামিদাকে নিয়ে সোলেমান সাহেবের দিকে গেলেন। তটিনী সবার পেছনে দাঁড়িয়ে রইল। শাহানা পিছু ফিরে তটিনীকে ডাকলেন, তনি এসো, তোমার আব্বার কাছে এসো। এসো না। তটিনী ধীর পায়ে এগিয়ে গেল। সৌরভকে সাফায়েত কুলে তুলে নিয়েছে। শাহানা অপরূপা আর হামিদার সাথে পরিচয় করিয়ে দিল সোলেমান সাহেবকে। তটিনীকে টেনে নিয়ে এসে সৌরভকে কুলে তুলে নিয়ে বলল, আমাদের তনি, আর এটা আমার নানু ভাই। সোলেমান সাহেবের কোলে সামির এখনো কান্না করে যাচ্ছে। তটিনী কদমবুসি করলো। কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করলো, আমাকে চিনতে পেরেছেন আব্বা? সোলেমান সাহেব তৎক্ষণাৎ উত্তর দিলেন, চেনা যাচ্ছে না। উপস্থিত সকলে চুপ হয়ে গেল। প্রগাঢ় এক নিস্তব্ধতা ঢেউ খেলে গেল সেই মুহূর্তে। তটিনীর চোখের জলের পরিমাণ তরতরিয়ে বাড়তে লাগলো। নীরবতা ভেঙে পেছন থেকে শাহজাহান সাহেব বলে উঠলেন, আরে মানুষটাকে আগে মহলে ঢুকতে দে। কি আজব ব্যাপার, এখনো বাইরে দাঁড় করিয়ে রেখেছিস? এই শাহানা। শাহানা থতমত খেয়ে বললেন, হ্যাঁ ভাইজান। সাফায়েত, চলো তোমার আব্বাকে নিয়ে। সাফায়েত করুণ চোখে তটিনীর দিকে এক পলক তাকালো। তটিনীর চোখ ঘুরিয়ে নিল, চোখের জল আড়াল করলো। সাফায়েত সোলেমান সাহেবকে নিয়ে গেল মহলে। সবাই চলে যেতেই শাহানা তটিনীর মুখ পানে মমতার চোখে তাকালেন। অপ্রস্তুত হেসে সৌরভের গালে চুমু দিয়ে বলেন, ভাই, নানুবাইকে দেখেছ? সৌরভ উচ্চারণ করলো, নান্নুবাই? হ্যাঁ, আমার নানু ভাইয়ের জন্য অনেক মিষ্টি এনেছে, অনেক খেলনা এনেছে। খেলনা নেবে? সৌরভ মাথা দুলালো। তটিনী তার দিকে হাত বাড়িয়ে দিল। সৌরভ কোলে ঝাঁপ দিতেই তটিনীর পিঠে হাত বুলিয়ে তার গালে চুম্বন করে শাহানার উদ্দেশ্যে বলল, আমি কক্ষে যাচ্ছি, ওকে নিয়ে। ওকে দাও। তোমার আব্বা ওকে। আর কিছু বলতে দিল না তটিনী। সজল নেটে চেয়ে বলল, আব্বা তো আমাকেই চিনতে পারছেন না, সেখানে আমার ছেলে কি করবে? সৌরভ হাত বাড়িয়েছিল, উনি কুলেও নিলেন না। আমার ছেলেটা কি দোষ করেছে আম্মা? উনি তো দেখেননি তুমি ভালো আছো শেরহামের সাথে। স্বচক্ষে দেখলে ভুল ভেঙে যাবে মা। বাবার উপর এমন অভিমান করতে নেই। কতগুলো বছর পর উনি এলেন। তোমাদের ভালো চাওয়া চাওয়া ছাড়া ওনার আর কোনো স্বার্থ নেই। আর আমার নানুভাইকে আদর না করে থাকতে পারবে? নানুভাই, চলো নানুমণির সাথে। শাহানা হাত বাড়িয়ে দিল। তটিনী সৌরভের পিঠ শক্ত করে জড়িয়ে ধরে বলল, ওর খাওয়ার সময় হয়েছে আম্মা, আমি ওকে খাওয়াতে নিয়ে যাচ্ছি। বেশ, ওর খাওয়া হয়ে গেলে আসর কক্ষে চলে এসো। তোমার বাবাকে দেখিয়ে দেবে তুমি কতটা ভালো আছো। তোমার নানা জানের সিদ্ধান্ত বিরোধী ছিলেন উনি। তুমি প্রমাণ করবে তোমার নানা জানের সিদ্ধান্ত সঠিক ছিল। তটিনী অকপট হেসে বলল, আমার সুখ আমার মনে আম্মা, আর এটার কোনো প্রমাণ হয় না। আমি কাউকে প্রমাণ দিতে চাই না। আব্বার উপর আমার অভিমান নেই। শুধু আফসোস একটাই, আমাকে প্রতিবারই ওই মানুষটার হয়ে সবার বিরুদ্ধে লড়তে হয়। কেউ আগ বাড়িয়ে এক ফোঁটাও তাকে বুঝতে চায় না, বুঝে উঠতে পারে না। শাহানাকে আর কিছু বলতে না দিয়ে তটিনী চলে গেল। সদর কক্ষে সোলেমান সাহেবের সাথে শাহজাহান সাহেব আর শেরতাজ সাহেব বসা ছিলেন। শেজাদ আর সাফায়েতও ছিল। সোলেমান সাহেবের কোলে ছোট্ট আলিজা। সে ওনার চশমাটা টেনে নেওয়ার জন্য কাড়াকাড়ি শুরু করেছে। তটিনীকে যেতে দেখে শেরতাজ সাহেব সৌরভকে উদ্দেশ্য করে বললেন, ভাই, দাদাবাইয়ের কাছে এসো। সৌরভ দুপাশে মাথা নাড়তে লাগলো। তটিনী তাকে নিয়ে কক্ষে চলে এলো। কক্ষে আসা মাত্রই দরজা লাগিয়ে হেলান দিয়ে সৌরভের মুখে দৃষ্টি নিবদ্ধ করলো। অবিকল বাবার মতো চোখ, নাক, কপাল, গায়ের রং, সবটা। এত মায়া মুখটাতে তটিনী চোখ ফেরাতে পারে না সহজে। সৌরভ মাকে ওভাবে তাকাতে দেখে মায়ের নাকের সাথে ধুম করে নিজের মাথা ঠেকিয়ে বলল, আম্মা।
তটিনী তার দুগালে আদর করে বুকের সাথে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল। সোলেমান সাহেব আসার সময় সবার জন্য কম বেশি উপহার সামগ্রী নিয়ে এসেছেন। শাহানা আর সায়রা সবগুলো একে একে সবাইকে বিলি করে দিল। বাদ যায়নি ফুলকলি আর মতিবানুও। দুই নতুন বউ অপরূপা আর সায়রার জন্য আলাদা আলাদা উপহার সামগ্রী এনেছেন উনি। বাড়ির মেয়েদের জন্য পোশাক আশাক সহ অলংকার এনেছেন। বাচ্চা আর পুরুষেরাও বাদ যায়নি। তটিনী সৌরভকে বুকে নিয়ে শুয়েছিল। চোখটা লেগে এসেছিল। হঠাৎ দরজা ধাক্কাধাক্কির শব্দ শুনে চোখ ছুটে গেল তার। বিছানা থেকে নেমে দরজা খুলতেই দেখলো আয়শা তার আর সৌরভের জন্য বরাদ্দকৃত উপহার সামগ্রীগুলো নিয়ে এসেছে। সে দেখলো তার তার জন্য একটা শাড়ি, হাতের কাকন আর সৌরভের জন্য পাঞ্জাবি, কিছু খেলনা আর মিষ্টান্ন। আয়শা হেসে বলল, বোঝা বেশি হয়ে যাচ্ছিল, তাই আব্বা আর বেশি কিছু আনতে পারেননি। তটিনী বলল, আচ্ছা রেখে দাও ওখানে। আয়শা টেবিলের উপর রেখে চলে গেল। শেরহামের ঘোড়ার রেশাদনি টের পেতেই সৌরভ সদর কক্ষের দিকে ছুটে গেল। শিবান ডেকে বলল, কোথায় যাচ্ছ বাবাই? দাঁড়াও, পরে যাবে, আস্তে দৌড়াও। সৌরভ কথা শুনল না। শেরহাম ঘোড়াশালে ঘোড়া বেঁধে গায়ের চাদর খুলে তা ঝাড়তে ঝাড়তে মহলে প্রবেশ করলো। এত জমকালো আয়োজন দেখে বুড়ো কুচকালো। সদর কক্ষে পায়ের উপর পা তুলে বসে বাপ চাচার সাথে খোশ গল্পে মেতে থাকা লোকটার দিকে আর চোখে তাকিয়ে হেঁটে যেতে লাগলো তার কক্ষপথে। সাফায়েত আর শেজাদ একে অপরের দিকে তাকালো। শেরতাজ সাহেব চোখ নামিয়ে রাখলেন। শ্বশুরের সাথে তার সম্পর্কটা পূর্ণে স্বাভাবিক ছিল না। জানেন না এবার কি হবে। সুলেমান সাহেবও তীক্ষ্ণ চোখে শেরহামের গমনপথে চেয়ে রইলেন। পথে শাহানার সাথে শেরহামের দেখা হলো। শাহানা শেরহামকে সংকোচ ঝেড়ে বলল, তনির আব্বা এসেছে, তোমার সাথে সাক্ষাৎ হয়েছে? শেরহাম জবাব দিল, না হয়নি। শাহানা কথা খুঁজে পেলেন না। শেরহাম পাশ কাটিয়ে চলে গেল। কক্ষপথে পা বাড়ালো পুনরায়। সৌরভ আব্বাটিকে ঝাঁপিয়ে পড়ল তার কোলে। শেরহাম তাকে কোলে তুলে নিয়ে গালে ঠোঁট চেপে বলল, দৌড়াচ্ছিলে কেন? সিবান দৌড়ে এসে হাঁপিয়ে উঠল, বলল, আমার কথা শুনছে না। সৌরভ সিবানের দিকে তাকিয়ে দাঁত দেখিয়ে হাসলো, হাত নেড়ে টাটা দিল। শেরহাম তার গালে আদর করতে করতে কক্ষের দিকে হেঁটে যেতে যেতে জানতে চাইল, তোমার আম্মা কোথায়? আম্মা রান্না করে। কি রান্না? সৌরভ দুপাশে মাথা নাড়ল। সে জানে না। শেরহাম কক্ষে প্রবেশ করলো। সৌরভকে বিছানায় বসিয়ে টেবিলে একটা মোড়ক বলল, আমাকে ডেকে নিয়ে এসো। সৌরভ লাফ দিয়ে বিছানা থেকে নেমে এক দৌড় দিল। শেরহাম হাত মুখ ধুতে চলে গেল। ফিরে এসে গামছা নিয়ে হাত মুখ মুছতে মুছতে দেখলো একটা ডালায় হরেক রকমের জিনিসপত্র। সে সে আগ্রহ দেখালো না। ফোপানির শব্দ শুনে পেছনে তাকাতেই দেখতে পেল সৌরভ ফোপাচ্ছে। শেরহাম কপাল ভাঁজ করে তার দিকে এগিয়ে বলল, কি হয়েছে আব্বা? সৌরভ ঠোঁট টেনে টেনে বলল, বোন আবান ভাইচান বলেছে। আবার? সৌরভ উপর নিচ মাথা নাড়ল। শেরহাম জিজ্ঞেস করলো, কোথায় ও? ওখানে, আমাকে নিয়ে চলো। শেরহামের আঙ্গুল টেনে নিয়ে গেল সৌরভ। আলিজা ফুটবলের পাশে তার পুতুলকে কুলে নিয়ে খেলছে। তার সামনে কয়েকটা ছোট 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 খেলনার পাতিল। সেগুলো থেকে খাবার নিয়ে পুতুলকে খাওয়াতে খাওয়াতে মাথা নাড়তে বলল, বিড়বিড় করতে করতে গাইছে, কালু বাইচান, কালু বাইচান। শেরহাম তাকে সরু চোখে চেয়ে থাকলো। সৌরভ বলল, ওই তো। আলিজা চোখ তুলল। সৌরভকে দেখে হেসে বলল, কালু বাইচান, কালু আব্বা বলে খিক খিক করে হাসিতে ফেটে পড়ল। শেরহাম লম্বা লম্বা পা ফেলে এক হাতে তাকে ঘাড়ে তুলে নিয়ে এলো কক্ষে। আলিজা ভয়ে চেঁচিয়ে উঠেছে। শেরহাম কক্ষে কক্ষে এনে দরজা বন্ধ করে সৌরভের সামনে তাকে বসিয়ে বলল, চুপ, আর কালো ভাইজান ডাকবে? আলিজা চেঁচাচ্ছে, আব্বা আব্বা বলে। শেরহাম বলল, আর চেঁচালে তোমার আব্বাকেও তুলে নিয়ে আসবো। আলিজা হাত দিয়ে মুখ চেপে ধরলো। চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে ভয়ে। দুপাশে কয়েকবার মাথা নেড়ে একসঙ্গে বলল, না 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 আব্বা না। আর কালো বাইচান ডাকলে তোমার আব্বাকেও বেঁধে রাখবো, তোমার আম্মাকেও বেঁধে রাখবো। সৌরভ তালি দিয়ে খিকখিক করে হাসতে লাগলো। আলিজা ঠোঁট ফুলিয়ে বলল, কালু বাইচানের আব্বা ভানো নয়। শেরহাম অট্টহাসিতে ফেটে পড়ল। আলিজার হাত দুটো একসঙ্গে করে তটিনীর একটা ওড়না দিয়ে বেঁধে দিল। আলিজা ঠোঁট উল্টে বলল, আল্লাহ মাবুদ, তোমাকে মারবে। শেরহাম হেসে তার নাক টিপে দিয়ে বলল, তোমাকে মারবে আর বলবে কালো বাইচান? আলিজা ফুপিয়ে কাঁদলো শব্দহীন, বলল, না না বকবো না। ঠিক আছে, যাও, হাত দুটো সবাইকে গিয়ে দেখাও, যাও। শেরহাম ছেড়ে দিতেই আলিজা তার বাঁধা হাত নিয়ে এক ছুটে পালালো কেঁদে কেঁদে। তার কান্না শুনে সকলেই ছুটে এলো এবার। শেজাদ তার সামনে হাঁটু মুড়ে বসে বলল, এ কি অবস্থা, হাত বেঁধেছে কে? কান্না করছেন কেন আম্মি? আলিজা তার আব্বাকে পেয়ে এবার সশব্দে কেঁদে উঠে বলল, কালু পাইচানের আব্বা, কালু আব্বা বুকা দিচ্ছে। তনি এসে বলল, কি হয়েছে মামুনি? আলিজা তাকে দেখে শেজাদকে বলল, কালু বাইচানের আম্মা ভানো, আব্বা ভানো নয়। শেজাদ বলল,
আপনি কি বলেছেন? আলিজা ঠোঁট ফুলিয়ে চেয়ে রইল। শেজাদ তার হাতের বাঁধন খুলে নিতে নিতে বলল, সত্যি কথা বলবেন, কি বলেছেন আপনি? কালু ভাইজান। উপস্থিত সকলেই হেসে উঠল তার কথা শুনে। শেজাদ তাকে কোলে তুলে চোখের পানি মুছে আদর করে বলল, বড় ভাইজান ডাকবেন, কালু ভাইজান বলা তো বেয়াদবি, আল্লাহ মাবুদ ভীষণ রাগ করবেন। শেজাদ যেতেই তটিনী সিবানকে জিজ্ঞেস করলো, তোমার ভাইজান কবে এসেছে? এই তো মাত্রই। তটিনী কক্ষে গেল। শেরহাম সোহরাবের গায়ে আতর মাখিয়ে দিচ্ছিল। তটিনীকে দেখে সোহরাব হেসে বলল, আম্মা, বোন কান্না কান্না করছে, আব্বা পোকা দিচ্ছে। তটিনী মৃদু হাসলো। সোহরাব শেরহামের গালে নাক মুখ ঘষে বিছানা থেকে নেমে গেল। তটিনীর কাছে যেতেই তটিনী নিচু হয়ে তার গালে আদর করলো। সোহরাব তা টাটা দিয়ে চলে গেল। তটিনী চোখ তুলে শেরহামের দিকে তাকালো। চোকাচোকি হতেই তটিনী চোখ সরিয়ে নিল। ঘাড়ে হাত মালিশ করতে করতে শেরহাম সূক্ষ্ম দৃষ্টিতে তার মুখের দিকে চেয়ে রইল। তটিনীর প্রত্যেকটা মন খারাপের গল্প তার চোখে মুখে লেপ্টে থাকে, যা শেরহাম সুলতানের কাছে আড়াল করা দেয়। সুলেমান মাহমুদ আশায় যেখানে তার হাসি খুশি আনন্দে থাকার কথা, সেখানে তার মন খারাপ, অবিশ্বাস্য। ক্ষণকাল পর শেরহাম বুঝতে পারল যে এই মন খারাপের পেছনে সেই দায়ী। সুলেমান মাহমুদ নিশ্চয়ই কিছু না কিছু বলেছে। তটিনী টেবিলে থেকে মোড়কটা নিয়ে চলে যাচ্ছিল। শেরহাম দেখে বলল, ওটাতে বিরিয়ানি। কার? কিনেছিলাম। বেশ, খেয়ে নাও। তটিনী সেটা টেবিলে রেখে বেরিয়ে যাচ্ছিল। শেরহাম কমর টেনে তার সামনে এনে বলল, তোর কি মনে হয় আমি না খেয়ে আছি? তুই আমাকে খেতে না দিয়ে বের করে দিবি আর আমি উপোস থাকবো? কেন, কোন দুঃখে? এটা ছেলের জন্য কিনেছি। তটিনী নিজেকে তার বাহুবন্ধনী হতে মুক্ত করার জন্য ছটফট করে উঠল। বলল, খুব ভালো, ছেলেকে ডেকে এনে খাওয়াও। শেরহাম হেসে বলল, ছেলের মাও খাবে। শোন তনি বাচ্চা, আমার সাথে ধাক্কাধাক্কি করিস না, পারলে ঘাড়ে মলম মালিশ করে দে, ঘাড় ব্যথা করছে ভীষণ। বলেই ঘাড়ে হাত বুলালো। তটিনী বলল, ঘাড়ে কি হয়েছে? ওই খালাসিদের সাথে হাতে হাতে কাজ করতে গিয়ে কয়েকটা বোঝা কাঁধে তুলেছিলাম, ব্যাস, ঘাড় ঘুরাতেও পারছি না, মনে হচ্ছে রক টক ছিঁড়ে যাবে। তটিনী রাগত স্বরে বলল, অত ভারী বোঝা তুলতে গেলে কেন? দেখি ফুলেছে। শেরহাম ফিচেল হাসলো। বলল, ভয় পেলি নাকি? এত সহজে রকটক ছিঁড়বে না, মরবো না, মরলে তখনই মরে যেতাম। জমানো রাগগুলো তরতরিয়ে বাড়তে লাগলো তটিনীর। নাকের সাথে কেঁপে উঠলো চোখের পাতাও। শেরহাম বলল, পরে কান্নাকাটি করিস, আগে মলম দে। বলেই কেদারায় বসলো। তটিনী পেছনে দাঁড়িয়ে ঘাড়ে আলতো করে মলম মেখে দিতে দিতে বলল, বেশি ব্যথা করলে বলো, ওষুধ খেতে হবে, না হলে কমবে না। শেরহামের সারা শব্দ নেই। সে মাথা ছেড়ে দিয়েছে। তটিনী ভড়কে গেল। মলমের কৌটা পড়ে গেল তার হাত থেকে। সামনে গিয়ে শেরহামের মুখ ধরে ডেকে বলল, এই কি হলো? চোখ খুলো। গাল ধরে ডাকাডাকি করতে করতে ফুপিয়ে ওঠে উচ্চস্বরে। কেঁদে ওঠার পূর্ব মুহূর্তে শেরহাম চট করে চোখ খুলল। হেসে উঠল। তটিনী স্তব্ধ, হতভম্ব। সজল নেটে শেরহামের পানে চেয়ে রইল। আচমকা হিংস্র বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ল শেরহামকে নখের আঁচড়ে ছিন্নভিন্ন করতে। শেরহাম কেদারা ছেড়ে উঠে তাকে শূন্যে তুলে শক্ত করে জড়িয়ে ধরে হেসে উঠল। রাগে তটিনীর মুখ দিয়ে কথা বেরোলো না, শুধু চোখ ফেটে জল বেরোলো। শেরহাম হেসে উঠে তটিনীর গালে শক্ত চুম্বন বসাতে বসাতে বলল, ওরে নাগিনী তোর। তটিনী তার দন্ত গেঁথে দিল শেরহামের ঘাড়ে। এই ছিল প্রিয় বেগমের তৃতীয় পরিচ্ছেদের 1 থেকে 3 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।